গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডালটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ ক্লাস নাম্বার 17 17তম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং আমাদের আপকামিং সমস্ত পরীক্ষাকে মাথায় রেখেই প্র্যাকটিস সেট করানো হবে, জিকে প্র্যাকটিস সেট। তো এখানে আমার ক্লাস রুটিন তোমরা পাচ্ছ সকাল 8:30 থেকে দ্য ওয়ে অফ সলিউশনে। ওকে, এবং আমাদের প্রত্যেক ক্লাসের ইউটিউব ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি কোথায় পাবে? আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে। ওকে, এবং আমাদের পেড কোর্স তোমরা আমাদের নিজস্ব অ্যাপ TWS একাডেমিতে পাবে। প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে বলা আছে, হেল্পলাইন নাম্বার রয়েছে, প্রয়োজনে ফোন করতে পারো। আচ্ছা, এবার আজকের প্রথম প্রশ্ন, বলো ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়? ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়? তো প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছো সেশনটি লাইক করে দাও, শেয়ার করে দাও। তো ন্যাশনাল স্পোর্টস ডে অর্থাৎ জাতীয় খেলাধুলা দিবস, এটা পালন করা হয় কত তারিখে? এটা পালন করা হয় 29শে আগস্ট। ডেটটা মনে রাখবে, 29শে আগস্ট। তোমরা প্রত্যেকে মেজর ধ্যানচাঁদের নাম শুনেছ, হকি প্লেয়ার ছিল মেজর ধ্যানচাঁদ। তার জন্মদিন এই 29শে আগস্ট। সেই জন্মদিন অর্থাৎ সেই দিনটাকেই ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয়। এটা ইনফরমেশনটা নোট করে নিতে পারো। হকি প্লেয়ার মেজর ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদের জন্মদিন অনুসারে জন্মদিন, এই দিনে কিন্তু এই ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয়। ওকে, আচ্ছা, পরবর্তী আরো একটা ডে রিলেটেড কোশ্চেন, চিলড্রেন্স ডে ইন ইন্ডিয়া, ভারতে শিশু দিবস কবে পালন করা হয়? ভারতে শিশু দিবস কবে পালন করা হয়? প্রত্যেকে বলো। সকলে সেশনে যারা কানেক্ট হয়ে আছো লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো। অনেক কোশ্চেন আমরা আলোচনা করব, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু কাজে আসবে। তো ভারতে শিশু দিবস এটি পালন করা হয় কত তারিখে? 14ই অক্টোবর, 15ই নভেম্বর, 18ই নভেম্বর, 14ই নভেম্বর। সঠিক উত্তর হবে 14th নভেম্বর। 14ই নভেম্বর আমরা জানি যে শিশু দিবস পালন করা হয়। আচ্ছা, এই শিশু দিবস পালন করা হয় কার জন্মদিন অনুসারে? বলো, শিশু দিবস পালন করা হয় কার জন্মদিন অনুসারে? তো এটা প্রত্যেকে তোমরা জানবে। আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন অনুসারে। পণ্ডিত জওহরলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। নেহেরুর জন্মদিন, জন্মদিনে কি পালন করা হচ্ছে? ভারতবর্ষে শিশু দিবস পালন করা হয়। ওকে, তো দুটো ডেট আমরা করেছি এবং দুটো ডেটের একটা মাহাত্ম্য আছে, সেগুলো কিন্তু আমরা বললাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বলো একটা অদ্ভুত নাম তোমরা দেখছো, পিয়াডাংশু, তোমার হুলুটাও কোন দেশের পার্লামেন্টের নাম? কোন দেশের পার্লামেন্টের নাম? প্রত্যেকে বলো। নামটা বুঝতে পারছো কি আছে? তো পার্লামেন্ট, ভারতের পার্লামেন্ট যেমন আছে সংসদ বলা হয়, সংসদ ভবন, তো সেরকমই আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে এখানে প্রত্যেকেরই তোমার পার্লামেন্ট রয়েছে এবং পার্লামেন্টের নাম আছে। তো সেই নাম
এডি কার্ড, পাইথু হুলুটা বা এরকম নাম বলা হয় অনেক জায়গায়। এটা হচ্ছে মায়ানমারের পার্লামেন্টের নাম। মায়ানমারের পার্লামেন্টের নাম মায়ানমার। ভুটানের নামটা এরকম অনেকটা তাস গদু এরকম স্পেলিংটা। এরকম একটা নাম রয়েছে, বাংলায় উচ্চারণ করলে এরকম হবে। বাংলাদেশ কি হবে? বাংলাদেশ কি হবে? জাতীয় সংসদ। তোমরা বলবে নেপালের পার্লামেন্টের নাম কি? নেপালের পার্লামেন্টের নাম কি হবে? পরবর্তী প্রশ্ন, বলো নিম্নলিখিত কে দিনহি ইলাহির সদস্য হন? সহজ প্রশ্ন আছে তো, দিনহি ইলাহি চালু করেছিলেন কে? দিনহি ইলাহি থেকে প্রশ্ন আসে। এটা একটা ধর্মমত যেটা চালু করেছিলেন মোগল সম্রাট, মোগল সম্রাট আকবর। আকবর এটা চালু করেন কত সালে? আকবর এই দিনই ইলাহি চালু করেছিলেন কত সালে? আকবর এই দিনই ইলাহি প্রচার করেছিলেন 1582 সালে। 1582 সাল নাগাদ এই ধর্মমত তিনি চালু করেন। এবং এখানে দেখা যায় যে বীরবল, বীরবল তিনি একজন ব্যক্তি এর মধ্যে আছেন যিনি দিনহি ইলাহির সদস্য হয়েছিলেন। আচ্ছা, এখানে সদস্য নন কিন্তু বলা হয়নি, হন বলা হয়েছে, কে হয়েছিলেন আর কি। আচ্ছা, তো আকবরের রাজসভায় বীরবল ছিল বিদূষক বা সভাকবি আর কি। তো এই বীরবল আমরা জানি এর প্রকৃত নামটা কি, সেটা পরীক্ষা আছে। বীরবল, বীরবল এর প্রকৃত নাম কি এটাও পরীক্ষা আছে, মনে রাখবে মহেশ দাস, মহেশ দাস। আচ্ছা, ওকে। টোডরমল তিনি ছিলেন রাজস্ব মন্ত্রী। তানসেন সঙ্গীতজ্ঞ ছিল তোমার আকবরের সময় কালে। তো তারাও কিন্তু প্রত্যেকটা যার নাম রয়েছে সবগুলোই রাজপুত ছিলেন আর কি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দাম কি? দাম এটা হলো কি? আচ্ছা, এখানে বোর্ডের একটু ডিস্টার্ব হচ্ছে, বারবার ঘুরে যাচ্ছে। বলো দাম হলো কি? শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা, আকবর প্রবর্তিত তাম্র মুদ্রা, শাহজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা, নাকি ঔরঙ্গজেব প্রবর্তিত তাম্র মুদ্রা? তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, দাম তার মানে তাম্র মুদ্রা, এটুকু কনফার্ম। প্রত্যেকটা জায়গায় তামার মুদ্রা লেখা রয়েছে। এবং তোমাকে বলতে হবে এটি কে চালু করেছিল। এটি চালু করেছিলেন শেরশাহ। শেরশাহ, শেরশাহ কোন বংশের সম্রাট ছিল? শেরশাহ সুর, সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আমরা জানি যে মোগল সম্রাটদের মাঝখানে শেরশাহ কিছুদিন রাজত্ব করেছিল। মোগল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে তিনি সিংহাসন দখল করেন এবং মোটামুটি তার সাম্রাজ্য 15 বছর মতো টিকে ছিল। তারপর আবার পুনরায় হুমায়ুন সুরি সাম্রাজ্যকে হটিয়ে মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তো শেরশাহ তার সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় আসে। কিরকম কোশ্চেন আসে? শেরশাহ প্রবর্তিত মুদ্রা যেমন দাম, তিনি বেশ কিছু সিস্টেম চালু করেছিল। তার মধ্যে তার সময় দাগ হুলিয়া ছিল, তারপর পাট্টা কবুলিয়ত, এটাও খুব ইম্পর্টেন্ট। পাট্টা প্রথা, জমি প্রদান পাট্টা দেওয়া বলে, পাট্টা ও কবুলিয়ত, কবুলিয়ত প্রথা চালু করেছিলেন তিনি। তার সময় আমাদের কলকাতা টু দিল্লি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড প্রতিষ্ঠা হয়, যেটাকে বলা হতো সড়ক ই আজম, সড়ক ই আজম প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে বলা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটা কিন্তু পরীক্ষা আসে। তিনি ডাক ব্যবস্থা প্রচলন করেন, ডাক ব্যবস্থা।
ডাক ব্যবস্থার প্রচলন করেন। এছাড়া তার সময় আমরা যদি দেখি তোমার দাগ ও হুলিয়া প্রথা সেটাও কিন্তু ছিল, যেটা ছিল তোমার আলাউদ্দিন খলজি চালু করেছিলেন দাগ ও হুলিয়া প্রথা, তার সময়ও কিন্তু ছিল হুলিয়া প্রথা, এটাও কিন্তু তার সময় ছিল। পাশাপাশি আরো আমরা মনে রাখতে পারি যে শেরশাহ প্রকৃত নাম কি, এটা প্রশ্ন আসে। আমরা শেরশাহ থেকে ভ্যারাইটিস কোশ্চেন যেগুলো পরীক্ষা আসার মধ্যে একটু বলে দিলাম একই সঙ্গে। শেরশাহ প্রকৃত নাম ফরিদ খাঁ সুদ, প্রকৃত নাম কি যদি প্রশ্ন আসে তোমরা বলবে প্রকৃত নাম হচ্ছে, প্রকৃত নাম ফরিদ খাঁ সুদ, ফরিদ খাঁ সুদ। তিনি প্রথম জীবনে দিল্লির আঞ্চলিক একটা রাজা বাহার খাঁ লোহানির অধীনে চাকরি করতেন। পরবর্তীতে তিনি কি করছেন, মুঘল সম্রাট হুমায়ুনকে হারিয়ে তোমার সিংহাসন দখল করছেন। এবং তার সমাধিস্থল কোথায় আছে প্রশ্ন আসে। তার রাজত্বকাল যদি দেখি 1540 থেকে 45, তিনি 1545 সালে মারা গিয়েছিলেন। তোমার তার যে অস্ত্রাগারে বিভিন্ন বোমা বারুদ ছিল সেটা ফেটে গিয়ে মারা গেছিলেন। 1545 সালে তার সমাধি রয়েছে বিহারের সাসারামে। সমাধি কোথায় আছে? সমাধি আছে বর্তমান বিহার রাজ্যের সাসারামে। আচ্ছা, অনেক ইনফরমেশন কিন্তু বললাম। দেখো, এইগুলো বলার উদ্দেশ্য এটাই, তোমরা এর মধ্যে অনেকগুলো জানো, তবুও একবার বলা হলো মানে কি মাইন্ডে আবার থেকে গেল, একটা রিভিশন হয়ে গেল। ওকে, পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের দূরত্ব কত? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো বিন্দু রয়েছে, যেমন ভারতবর্ষের উত্তর দক্ষিণ বিন্দু আছে, পূর্ব পশ্চিম বিন্দু আছে। তো পশ্চিমবঙ্গেরও আমরা যদি উত্তর থেকে দক্ষিণ কিলোমিটারে হিসাব করি, সেটা কত কিলোমিটার মতো হবে বলো? সেটা কত কিলোমিটার মতো হবে? পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গ কিলোমিটার। এটা আয়তনের ব্যাপার, আয়তন মানে ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে এখানে। তো উত্তর থেকে দক্ষিণ হচ্ছে 623 কিলোমিটার লম্বা, উত্তরতম পয়েন্ট দক্ষিণতম পয়েন্ট যোগ করলে। আর পূর্ব পশ্চিম যদি যোগ করা হয়, পূর্ব ও পশ্চিমের মধ্যে দূরত্ব 320 কিলোমিটার পশ্চিম। এটা হলো ওয়েস্ট বেঙ্গলের। একই সঙ্গে তোমাদের মনে রাখতে হবে ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ আমরা যদি দেখি, উত্তর থেকে দক্ষিণ 3214 কিলোমিটার, উত্তর থেকে দক্ষিণ। এটা হচ্ছে আমাদের ভারতের, এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম ভারতবর্ষের দূরত্ব, ডিস্টেন্স। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভারত এবং পশ্চিমবঙ্গ একই সঙ্গে তোমরা মনে রাখবে। আচ্ছা, পরিণীতা নামক একটা উপন্যাস কে রচনা করেন? নিম্নে কে রচনা করেছেন বলো? তো বিভিন্ন বুকস এন্ড অথর্স, বিভিন্ন উপন্যাস ইত্যাদি কিন্তু ইম্পর্টেন্ট আছে, যেগুলো আমরা এখানে করাবো, সেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। ওকে, তো পরিণীতা এই উপন্যাসটি কে রচনা করেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মোহিতলাল মজুমদার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, প্রত্যেকে মনে রাখবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার কোথায় আছে? ভারতবর্ষের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক যদি আমরা বলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটাকে আমরা বলি এসবিআই। এসবিআই প্রতিষ্ঠিত হয় কত সালে? এসবিআই যেটা সরকারি জাতীয়করণ ন্যাশনালাইজেশন হয়েছিল 1955 সালে। তো এর হেডকোয়ার্টার কোথায় আছে? কলকাতা,
দিল্লি, চেন্নাই নাকি মুম্বাই? সঠিক উত্তর হবে মুম্বাই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই আছে। এটা তোমার প্রথমে এক নাম থাকে, পরবর্তীতে দেখা যাচ্ছে এটা জাতীয়করণ হয় 1955 সালে। পৃথ্বীরাজ রসো কবিতাটি কে লিখেছেন? পৃথ্বীরাজ রসো কবিতাটি লিখেছিলেন কে? মির্জা উমিদ, আমির খসরু, নূর ফতেহা, চাঁদ বরদই? পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি। প্রত্যেকে তোমরা পেরেছো আই থিঙ্ক। চাঁদ বরদই, অপশন ডি এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এটা স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটি কার সূত্র? তাহলে এখানে চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক রয়েছে। চাপ মানে প্রেসার, আর আয়তন মানে ভি, পি প্রপোর্শনাল টু 1/v। এটা তোমার এখানে ফিক্সড কি কি আছে? এখানে আমরা যদি দেখি ধ্রুবক, ধ্রুবক কি কি রয়েছে? ধ্রুবক আছে ভর, 2 নম্বর হচ্ছে উষ্ণতা। উষ্ণতা, দুটো জিনিস কনস্ট্যান্ট রয়েছে, ভর এবং উষ্ণতা। সূত্রটা বলছে এটা যে আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। যদি চাপ বাড়ানো হয় আয়তন কমবে, চাপ কমানো হলে আয়তন বাড়বে। তো এইটা থেকে আমরা পাই, এই প্রপোর্শনাল সাইনটা যখন তুলে নেওয়া হয় একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, কে ধরলাম 1/v। তো এখান থেকে আমরা পাচ্ছি পি ইন্টু ভি ইকুয়াল টু কে। এটা একটা সূত্র পাচ্ছি। তো এটা হচ্ছে তোমার বিজ্ঞানী বয়েলের সূত্র। তাহলে এটা তোমরা দেখলে যে বয়েলের সূত্রে ধ্রুবক কি কি। দেখো, এই বিষয়গুলো কিন্তু তোমার অনেক সময় গুলিয়ে যায়। অনেক সময় কি হয়, মাথায় একই রকম বিষয়, তুমি এটা ভাবছো এক, হচ্ছে আর এক, মানে লিখে ফেলছো আর এক, এরকম ঘটনা ঘটে। তো বয়েলের সূত্র মনে রাখবে, চাপের সূত্র, চাপ আয়তনের সূত্র, চাপ এবং আয়তন এটা। আর চার্লস হচ্ছে উষ্ণতা, উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়বে, তাই তো? তো সেটা হচ্ছে চার্লসের সূত্রে বলা হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি। অর্থাৎ উষ্ণতা তুমি যদি বাড়াও আয়তন বাড়বে, উষ্ণতা কমালে আয়তন কমবে, গ্যাসের আয়তন। ঠিক আছে, এখানে ধ্রুবক হচ্ছে ভর এবং চাপ। চার্লসের সূত্রে ধ্রুবক কি? এই সূত্রে ধ্রুবক হচ্ছে 1 নম্বর হচ্ছে ভর, 2 নম্বর হচ্ছে গ্যাসের চাপ। এটা হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে কার সূত্র? চার্লসের সূত্র। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। মালনাদ কথাটির অর্থ কি? মালনাদ কথাটির অর্থ কি? একটা ভূগোলের প্রশ্ন, এবং ভূগোলের বেশ কিছু প্রশ্ন এরকম আছে। তরাই কথার অর্থ কি, ডুয়ার্স কথার অর্থ কি, তো ইত্যাদি এই ধরনের প্রশ্ন আসে। তো তার মধ্যে আমরা যদি দেখি, মালনাদ কথাটির অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তোমাকে যদি প্রশ্ন করা হয় তরাই কথার অর্থ কি, তরাই, তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে, তাই তো? স্যাঁতস্যাঁতে। আচ্ছা, ডুয়ার্স কথার অর্থ কি? ডুয়ার্স, ডুয়ার্স কথার অর্থ হচ্ছে এটা মানে হচ্ছে ডোর বা দরজা, বাংলায় বলা হয় দরজা। তো এইরকম প্রশ্ন পরীক্ষায় থাকে অনেক সময়। আচ্ছা, জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়? প্রশ্নটা ভালো করে খেয়াল করো। আমরা কোষ বিভাজনের 3টি পদ্ধতি জানি। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তো এই 3 রকম পদ্ধতিতে উদ্ভিদ বা প্রাণী কোষ বিভাজিত হয়। তো আমরা যখন ছোট ছিলাম তখন মানে আমাদের আয়তন আকৃতি এইটুকু ছিল। আস্তে আস্তে বড় হচ্ছে, মানে কি আমাদের কোষ বিভাজন হতে হতে ধীরে ধীরে বাড়তে বাড়তে চেহারাটা বড় হচ্ছে। এই কোষ বিভাজন আমরা যদি দেখি অ্যামাইটোসিস, এটা বিশেষ করে অনুন্নত অনুন্নত প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে।
প্রাণী উদ্ভিদের ক্ষেত্রে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। মিওসিস পদ্ধতিতে জনন মাতৃ কোষ বিভাজিত হয়। মাইটোসিসের সাহায্যে দেহকোষ, আমরা বলবো যে দেহকোষ বিভাজিত হয়। আচ্ছা, জীবের দ্বিপদ নামকরণে কোন ভাষা ব্যবহার করা হয়? প্রশ্ন হচ্ছে কি, দ্বিপদ নামকরণে কোন ভাষা আমরা ব্যবহার করি বা করা হয় আর কি? বাইনোমিয়াল নোমেনকালচার বলা হয় দুটো পদে নামকরণ। যেমন মানুষের মানে এটা হচ্ছে সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত নাম যেটা আমরা পড়েছি। যেমন মানুষের ক্ষেত্রে হোমো স্যাপিয়েন্স, দুটো ওয়ার্ড আছে দ্বিপদ। ধানের ক্ষেত্রে ওরাইজা স্যাটিভা, আমের ক্ষেত্রে ম্যাগনিফেরা ইন্ডিকা। তো এই সেই নামকরণগুলো আর কি, দুটো পদে নামকরণ আমরা করি এবং এটা একটা নির্দিষ্ট ভাষাতে, স্ট্যান্ডার্ড ভাষাতে ব্যবহার করা হয়। এখানে কোন ভাষা বলতে হবে? গ্রিক, জার্মান, ফরাসি, ল্যাটিন। সঠিক উত্তর হবে ল্যাটিন ভাষা, অপশন ডি, ল্যাটিন ভাষা হয়ে যাবে। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় দ্বিপদ নামকরণের জনক কাকে বলা হয়, দ্বিপদ নামকরণের জনক কাকে বলা হয়, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সঠিক উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস, তাকে বলা হয় দ্বিপদ নামকরণের জনক। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন? জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান, হেড, ভারতবর্ষের বলো, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী? প্রতিরক্ষা কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন ভারতের রাষ্ট্রপতি। প্রতিরক্ষা মন্ত্রী থাকে কিন্তু সবার উপরে রাষ্ট্রপতি বসে আছে। ওকে, তো বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে রয়েছেন? রাজনাথ সিং। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। নীরজ চোপড়ার জীবনী বিষয়ক গ্রন্থ গোল্ডেন বয় নীরজ চোপড়া কে রচনা করেছেন? নীরজ চোপড়া তিনি 2020 টোকিও অলিম্পিক 2021 আর কি 21 সালে হয়েছিল, সেখানে কিন্তু স্বর্ণ পদক পেয়েছিলেন জ্যাভলিন থ্রোতে, তাই তো? তো সেই জ্যাভলিন থ্রোতে তিনি একমাত্র ব্যক্তি ওই অলিম্পিকে, টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক পায়। এবং তার নামেই একটা জীবনী বিষয়ক গ্রন্থ রচনা করেছেন নবদীপ সিং গিল, অপশন বি এখানে সঠিক উত্তর আছে। বলো, কার সময়কালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়েছিল? কার সময়কালে? এটা তো আমরা প্রত্যেকে পারবো আশা করি। 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়েছিল এবং বঙ্গভঙ্গ রদ করা হয়। তারপর কলকাতার গুরুত্বটা কমানোর জন্য ইংরেজরা করেছিল কি, রাজধানী কলকাতা থেকে দিল্লিতে শিফট করেছিল। এবং সেই সময় তোমার ভাইসরয় ছিল লর্ড হার্ডিঞ্জ। তো লর্ড হার্ডিঞ্জ বা লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয়, একই কথা। লর্ড হার্ডিঞ্জ টু যদি থাকে সেটাও কিন্তু সঠিক উত্তর হবে, কারণ আগে একজন ছিল, তার নামও ছিল লর্ড হার্ডিঞ্জ। তো সেটা মাথায় রেখে লর্ড হার্ডিঞ্জ বললেও ঠিক আছে, এবং সুবিধার্থে আমরা দ্বিতীয় বলে থাকি অনেক সময়। 2024 সালের গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? প্যারা অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে বলো? তো আমরা জানি অলিম্পিক হবে কোথায়? প্যারিসে। এবার বলতে হবে প্যারা অলিম্পিক কোথায় হবে। প্যারা মানে যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেট আছে তাদেরকে নিয়ে খেলাধুলো, প্রতিবন্ধী খেলোয়াড় তাদেরকে নিয়ে যে খেলা হচ্ছে অলিম্পিকে, সেটাকে বলা হয় প্যারা অলিম্পিক। প্যারা অলিম্পিক হবে, এটাও কিন্তু প্যারিসেই হবে। যেখানে নর্মাল অলিম্পিক হয় সেখানেই কিন্তু প্যারা অলিম্পিক হয়। আচ্ছা, আরশোলার রেচনাঙ্গের নাম কি বলো? আরশোলা, তো বিভিন্ন প্রাণীদের বিভিন্ন রেচনাঙ্গ আছে। বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রেচনাঙ্গ থাকে, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট রেচনাঙ্গ নেই। তাদের বিভিন্ন সিস্টেম বা পদ্ধতি আছে। কোন উদ্ভিদ ছাল মোচন করে, বাকল মোচন বলা হয়। কোন উদ্ভিদ পত্র মোচন, কোন উদ্ভিদ ফুল মোচন, কোন উদ্ভিদ ফল মোচন, এরকম ব্যাপার রয়েছে। জল মোচন, অনেক কিছু এক্সাম্পল আছে। আমরা এর আগেও
তোমাদের সায়েন্স ক্লাসে এগুলো বলেছি, TWS একাডেমিতে ক্লাস রয়েছে, দ্য ওয়ে অফ সলিউশন আগেকার সায়েন্স ক্লাস তোমরা দেখতে পারো। তো সেখানে ডিটেলসে আমরা আলোচনা করেছি। মালপিজিয়ান নালিকা, এটা হয়ে যাবে আরশোলা বা পতঙ্গদের রেচন অঙ্গের নাম। ইউরোকাপ 2024 কোন দেশ আয়োজন করবে? দেখো প্রশ্নটা ভালো করে খেয়াল করো। 2024 সালের এবছরে ইউরোকাপ রয়েছে। ইউরোকাপ মানে ইউরোকাপ ফুটবল, ইউরোকাপ ফুটবল, ইউরোকাপ ফুটবল প্রতিযোগিতা, যেটা হচ্ছে ইউরোপ মহাদেশের পুরুষদের ক্ষেত্রে, ইউরোপ মহাদেশের ইউরোপ কন্টিনেন্টের ফুটবল প্রতিযোগিতা। ইউরোপের দেশগুলো যেমন কোপা আমেরিকা হয় সাউথ আমেরিকার মহাদেশের মধ্যে, যে প্রতিযোগিতা আর কি ফুটবল প্রতিযোগিতা, এটা হবে এবছর জার্মানিতে। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং এক্সাম গুলোর জন্য। 96তম একাডেমি পুরস্কার, শ্রেষ্ঠ অভিনেতা কে হলেন বলো? 96তম একাডেমি পুরস্কার মানে আচ্ছা অস্কার পুরস্কার, অস্কার, অস্কার পুরস্কার, অস্কার অ্যাওয়ার্ড। এই অস্কার অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে গেছে কিছুদিন আগে। আমরা দেখলাম যে 96তম একাডেমি অ্যাওয়ার্ড 2024 সাল, অস্কার অ্যাওয়ার্ড 2024, যেটা আর এক নাম হচ্ছে একাডেমি পুরস্কার। এটা পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন কে? চিলিয়ান মার্ফি। নামটা কিরকম? নামটা হচ্ছে তোমার ইংরেজিতে স্পেলিংটা দেখলে বুঝতে পারতে। চিলিয়ান মার্ফি ওপেনহাইমার নামক সিনেমার জন্য বেস্ট ফিল্ম হয়েছে আচ্ছা এটা বাংলায় লিখে দিচ্ছি, ওপেনহাইমার, ওপেনহাইমার বেস্ট ফিল্ম। তো এই ওপেনহাইমার আমরা জানি সেই পারমাণবিক বোমা তৈরি করে, তো সেই তার নামেই, নামটা ওরকম ওপেনহাইমার। যাই হোক, ওকে। আচ্ছা প্রত্যেকে যারা কানেক্ট আছে একটু দেখে রাখো, আমাদের ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চলছে 2.0। প্রত্যেকটা বিষয় একদম সিলেবাস ধরে ধরে ক্লাস করানো হচ্ছে, বিষয়ভিত্তিক মক টেস্ট, লাইভ রেকর্ড ক্লাসের সুবিধা, এবং সোম থেকে শনি তোমরা ক্লাসগুলো পাবে একদম রেগুলার ভিত্তিতে। টোটাল 5 মাসে আমাদের এই সিলেবাস কভার করানো হবে, কিন্তু তোমরা এই কোর্স ভ্যালিডিটি পাচ্ছ টানা 1 বছর। অর্থাৎ 1 বছরের মধ্যে তোমার এই একটা কোর্স নিলে কিন্তু তুমি যে কোনো পরীক্ষা আমার মতে ক্র্যাক করতে পারবেই পারবে। কারণ প্রত্যেকটা বিষয় এখানে পড়ানো হচ্ছে ধরে ধরে চ্যাপ্টার ভিত্তিক, তোমার বাদ কিছু থাকবে না। আর একবার তোমার ভালো করে পড়ে নিলে এবার তুমি শুধু রিভিশন দিতে থাকবে, তুমি ওই ক্লাসগুলো দেখতে পারবে। তুমি আজকে ভর্তি হলে 1 বছর ভ্যালিডিটি থাকবে, তুমি যদি 10 দিন পরে ভর্তি হও 10 দিন পর থেকে 1 বছর ভ্যালিডিটি পাবে। এই বিষয়টা মাথায় রাখো। তোমরা যারা প্রস্তুতি নিতে চাও আমাদের সঙ্গে, এটা নিয়ে নাও। শুরু হয়েছে কিছুদিন আগে 15ই ফেব্রুয়ারি থেকে, 1-1.5 মাস হয়ে গেল ক্লাস, তারপরেও এখনো রয়েছে ক্লাস, তোমরা পাবে। টোটাল সিলেবাস কভার হবে। তোমরা তোমাদের পরীক্ষাকে কেন্দ্র করে এই প্রস্তুতিটা কিন্তু নেওয়া উচিত আমার মনে হয়। অর্থাৎ প্রস্তুতি নেওয়া উচিত তোমার। কোর্স নেবে কি নেবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট প্রস্তুতি তুমি নিতে থাকো, যাতে করে এই বছর ওই চাকরির লিস্টে যেন তোমার একটা নাম থাকে। ওকে, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় বলো? বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলা হয় মুকুটহীন রাজা। বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখার্জিকে। ওকে, বাঘা যতীনের প্রকৃত নাম কি? আমরা অনেক ক্লাসে বলেছি, পরীক্ষায় এসেছে, দেখতে পাবে, যতীন্দ্রনাথ মুখার্জি। আচ্ছা, ঋগ্বেদে কোন নদীর উল্লেখ করা হয়নি? উল্লেখ করা হয়নি কোন নদী? নর্মদা নদী। গঙ্গা, চেনাব, সরস্বতী এই সমস্ত নদীগুলো উল্লেখ আছে, বাট নর্মদা নদীর উল্লেখ ঋগ্বেদে নেই। বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছেন? আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, আচার্য জগদীশ চন্দ্র বসু। এখানে আমরা সঠিক উত্তর পাবো বসু বিজ্ঞান জগদীশ চন্দ্র বসু।
ঠিক আছে। গাছের প্রাণ আছে কি আবিষ্কার করেছিল? আচার্য জগদীশ চন্দ্র বসু। তো তিনি ছিল কিন্তু একজন বৈজ্ঞানিক এবং তোমার উদ্ভিদ সংক্রান্ত। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তিনি উল্লেখযোগ্য কি? তিনিও একজন বৈজ্ঞানিক এবং তিনি রসায়ন বিদ্যার জন্য জনপ্রিয়। আচ্ছা, নিম্নলিখিত কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হিনজান এবং মহাযান নামে দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়? দেখো, একদল বুদ্ধ মূর্তি পূজায় বিশ্বাসী ছিল, আর একদল ছিল বুদ্ধ মূর্তি না, নিরাকার বুদ্ধ, তার যে সমস্ত তোমার বাণী আছে সেগুলো নিয়ে থাকতে চাইতো। তো সেটাকে নিয়ে দুটো ভাগ তৈরি হয়েছিল, একটা হচ্ছে হিনজান এবং একটা হচ্ছে মহাযান সম্প্রদায় বৌদ্ধ ধর্মের মধ্যে। এবং এটা চালু হয়েছিল, এটা ভাগ হয়েছিল সম্রাট কনিষ্কের সময়, কুষাণ সম্রাট কনিষ্কের সময়। কতদিনের হোমওয়ার্ক তোমাদের এটা ছিল? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়। এবং আজকের হোমওয়ার্ক থাকবে এটা, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? এটা তোমরা হোমওয়ার্ক করবে। এবং আউট অফ 26 তোমার স্কোর কত হলো আজকের সেটে একটু জানিয়ে দেবে। ওকে, এবং আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমিতে ইউটিউবে ক্লাস করানো হচ্ছে, ফ্রি ক্লাস এবং পেড কোর্স আমাদের TWS একাডেমি নামেই অ্যাপ আছে, সেখানে তোমরা পাবে। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো মনোযোগ দিয়ে, যেন এবছর যে পরীক্ষাগুলো হবে সবগুলো তুমি যেন পারো। ঠিক আছে, সেটা মাথায় মাথায় একটা টার্গেট রেখে দাও। ওকে, টাটা, বাই।